নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। রাজনীতিতে কত দ্রুত পরিবর্তন হয়। রাজনীতির যেমন পরিবর্তন হয়, তেমনি নেতাদের রাজনৈতিক ভাগ্যেরও পরিবর্তন হয়। আমি এই গৌরচন্দ্রিকাটা করছি মহারাষ্ট্র ভোটের দিকে তাকিয়ে। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন, মহারাষ্ট্র ভোটের ফলে বলতে পারেন ঝড় গেছে। এনডিএ যে জোট, তাদের মহায়ুক্তের ঝড়। সেখানে শেষের দিকে চাণক্য এরা মিলিয়েছিল, তারা বলেছিল বা অ্যাক্সিস, এদের লাস্টের একদিন পর তাদের সমীক্ষা রিপোর্টের বুথ ফেরার সমীক্ষা, তারা একটা ঝড়ের কিন্তু ইঙ্গিত দিয়েছিল। দুজনেই বলেছিল 200 কাছাকাছি যাবে, কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে 220টা আসন ভাবাই যায় না। ফলে রাজনীতিতে যে কত দ্রুত জল ঘুরতে পারে, কত দ্রুত পথ পরিবর্তন হতে পারে, মহারাষ্ট্র কিন্তু আমাদের সেই শিক্ষা দিল। 2024 লোকসভা থেকে দেখুন, আর মে মাস থেকে মাত্র হচ্ছে এটা নভেম্বর মাস, 5-6 মাসের মধ্যেই অবস্থা দেখুন। রাজনীতির পুরো পথ পরিবর্তন হয়ে গেল মহারাষ্ট্রে। এবার শুধুমাত্র তো আমি একটা দলের কথা বললাম, মহাজুতি একটা জোটের কথা বললাম। এবার আসুন নেতাদের কথাও একটু আলোচনা করি। মে মাসে ভোট শেষের পর বিজেপির ফল খারাপ হওয়ার জন্য দেবেন্দ্র ফডনবিস উনি কিন্তু দায় নিয়ে উপমুখ্যমন্ত্রীর পদ থেকে উনি পদত্যাগ করতে চেয়েছিলেন। যে কেন খারাপ ফল হলো, এই দায় তিনি নিজের ঘাড়ে নিতে চেয়েছিলেন, কিন্তু তাকে সেন্ট্রাল লিডারশিপ তাকে নিরস্ত করে এবং তাকে কাজ চালিয়ে যেতে বলে। ফলে মে থেকে নভেম্বর দেবেন্দ্র ফডনবিস কিন্তু এবার যে বলতে পারেন নিজেই নিজেকে বলেছিল সরে যাব, এবার মাত্র 5-6 মাস তার মধ্যে কিন্তু সে এখন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদের অন্যতম দাবিদার। হ্যাঁ, মুখ্যমন্ত্রী পদেরই দাবিদার। বিজেপি এখনো পর্যন্ত আমরা যখন এই প্রতিবেদন করছি 124 না 125টা সিট পাবে, তার মধ্যে ঘোরাফেরা করছে। তো 124-25টা আসন পেয়ে বিজেপি কি একনাথ শিন্দেকে মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেবে? এখন কিন্তু মহারাষ্ট্রের সব থেকে বড় প্রশ্ন হচ্ছে সেটাই, কোন বনেগা সিএম, একনাথ শিন্দে না দেবেন্দ্র ফডনবিস? 2013 থেকে দেবেন্দ্র ফডনবিস কিন্তু 5 বছর তার মুখ্যমন্ত্রিত্ব চালিয়েছে, কিন্তু একনাথ শিন্দে শিবসেনাকে ভাঙার পর তার পুরস্কার হিসাবে তাকে মুখ্যমন্ত্রী করা হয়। 1 সময়ের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস তিনি দলের স্বার্থে উপমুখ্যমন্ত্রী পর্যন্ত হয়ে গিয়েছিলেন। যে আগের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি দলের স্বার্থে কিন্তু উপমুখ্যমন্ত্রী হয়ে যান। মহারাষ্ট্রের রাজনীতিতে শরদ পাওয়ারের পর যাকে ওখানে রাজনীতির চাণক্য বলা হচ্ছে, সে কিন্তু এই ব্রাহ্মণ নেতাকেই বলা হচ্ছে, দেবেন্দ্র ফডনবিসকে, যিনি একাধারে আরএসএস এর অত্যন্ত ঘনিষ্ঠ। উনি নাগপুর বিধানসভা থেকেই জিতেছেন, যেটা আরএসএস এর সদর দপ্তর, ওখান থেকেই তিনি জিতেছেন। এবারের ভোটে আমি আগেও এখানে আপনারা আমার চ্যানেলে দেখতে পারবেন, আমি আগেও প্রতিবেদন করেছি যে এবারের ভোটে মহারাষ্ট্রে জিতলে শুধুমাত্র মহারাষ্ট্রের রাজনীতিতে নয়, জাতীয় রাজনীতিতেও কিন্তু দেবেন্দ্র ফডনবিস অনেক ধাপ এগিয়ে যাবে। আর বিজেপি জাতীয় রাজনীতিতে উনি একটা বড় মুখ হয়ে উঠবেন। দেবেন্দ্র ফডনবিস মাত্র 27 বছর বয়সে নাগপুরের মেয়র হয়েছিল, এবং তাকে তারপরে নরেন্দ্র মোদী তুলে এনে তাকে দলের সভাপতি করে, এবং সে কিন্তু দলকে ডিভিডেন্ড দিয়েছে। রাজনীতিতে দেবেন্দ্র ফডনবিস কিন্তু এখন মহারাষ্ট্রে তার শরদ পাওয়ার সব থেকে বড় নাম। এবার ভোটের সময় কিন্তু মহাজুতির কে লিডার হবে, কার নেতৃত্বে সরকার গঠন হবে, তারা কিন্তু কিছু বলেনি। অমিত শাহ ওখানে গিয়ে বলেছিলেন যে বিধানসভা ভোটের পর পরিষদীয় দল তারা বসে মুখ্যমন্ত্রী ঠিক করবেন। তো এখন যাদের শিন্দে ফ্যাক্টর, তাদের 55টা আসন, তার ডবলেরও বেশি আসন পেয়ে সেখানে কি বিজেপি আবার নিজেদের ব্যাক সিটে রাখবেন, যেটা এতদিন ধরে রেখেছিল? যেটা আমরা দেখেছি বিহারে তখন দরকার ছিল নীতিশ কুমারের থেকে বেশি সিট পেয়েও, যেহেতু নীতিশ কুমার দল জোট ভেঙে এসেছিলেন, নীতিশ কুমারকে সেই পুরস্কার দেয়। তো এবার
মহারাষ্ট্রে সেই পুরস্কার একটা সময় একনাথ সিন্ধেও পেয়েছিলেন, কিন্তু এবারও কি একনাথ সিন্ধে কি একই পুরস্কার দেবে, সেই সম্ভাবনা কিন্তু আমার মতে প্রচণ্ড কম। কারণ যখন পরিষদীয় দলের বৈঠক হবে, পরিষদীয় দলের বৈঠকে সবাই কিন্তু ইতিমধ্যেই মহারাষ্ট্রের বিজেপি সেনারা আওয়াজ তুলতে শুরু করেছেন যে একনাথ সিন্ধে নয়, তাদের নেতা অর্থাৎ দেবেন্দ্র ফডনবিসকেই যাতে মুখ্যমন্ত্রী করা হয়। যদি একনাথ সিন্ধে গ্রুপ তাদের ক্যাডাররা তাদের মতো করে দাবি করেছেন, তারাই হোক। কিন্তু সংসদীয় রাজনীতিতে সংখ্যা কথা বলে, কোথায় 55 আর কোথায় 124, 125, ফলে সংখ্যার নিরিখে কিন্তু দেবেন্দ্র ফডনবিস অনেক এগিয়ে। এবার মহারাষ্ট্রে ভোটের সময় আমরা প্রচারে যেটা দেখেছিলাম যে নরেন্দ্র মোদীর সঙ্গে পাগড়ি মাথায় দেবেন্দ্র ফডনবিসের ছবি দেওয়া হয়েছে, এবং সেখানে তিনি আর কি কি মহারাষ্ট্রের আগামী দিনে উন্নতি হবে বা মহারাষ্ট্রকে কোথায় নিয়ে যেতে চান সেখানে কিন্তু ভিশন হিসেবে দেওয়া ছিল। যদিও বিজেপির তরফে বলা হচ্ছে এটা বিজেপির প্রচার, কিন্তু সেখানে মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধের ছবি কোনো জায়গায় খুব ছোট আকারে ছিল, একদম উপরে, কোনো জায়গায় ছিলই না। অর্থাৎ বিজেপি কিন্তু একটা ইঙ্গিত কোথাও বোধহয় আগে থেকেই দিয়ে রেখেছিল যে এবার তারা যদি একক সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে কিন্তু চালকের আসনে আবার দেবেন্দ্র ফডনবিসই বসবেন। মহারাষ্ট্রের ভোটে আরেকটা জিনিস যেটা বড়ভাবে সামনে এলো বা প্রমাণিত হলো যে আরএসএস লোকসভার সময় সম্পূর্ণভাবে বিজেপিকে সহযোগিতা না করার জন্য বিজেপির যে লোকসান হয়েছিল, এবার অল আউট আরএসএস বিজেপির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য বিজেপি কিন্তু সেই ফলটা তারা নিয়ে যেতে পারলো। একাধিক সভা করেছে আরএসএস এবং তাদের বিভিন্ন সংগঠন মিলিয়ে হিন্দুত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাহলে নরেন্দ্র মোদী যেটা বলেছিলেন এক হ্যায় তো সেফ হ্যায়, তাহলে হিন্দুরা কি সব এক হয়ে গেল, সেখানে তো অলরেডি সেটাই বলছে। দ্বিতীয়ত, যেটা সব থেকে বড়, দেখুন এখনো তো ময়না তদন্ত চলবে, কিন্তু তাদের যে লাডলি বহিন স্কিম, যে মহিলাদের টাকা দেওয়া, সেটা কিন্তু প্রচুর কাজ করেছে ইতিমধ্যে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং নানা রকম স্কিম, এবার তো বিদর্ভে কি হলো বা অন্য জায়গায় কেন কংগ্রেস দাগ কাটতে পারলো না, সেই কি ময়না তদন্ত তো চলবেই। কিন্তু জাতীয় রাজনীতিতে আজকে যে কটা মুখ আমরা বিজেপির দেখতে পাই, নরেন্দ্র মোদী, অমিত শাহ বা যোগী আদিত্যনাথ, এই তিনটেই তো মেইন মুখ যেটা জাতীয় রাজনীতিতে ঘুরে বেড়ায় যে আগামী দিনের শাসনভার নরেন্দ্র মোদীর পর কার হাতে যাবে। নরেন্দ্র মোদী যদি 2029 সাল পর্যন্ত থাকেন, নরেন্দ্র মোদীর অবর্তমানে কোন মুখ বিজেপির সামনে নিয়ে আসবে, এইটা কিন্তু এতদিন ধরে চলছিল যে যোগী আদিত্যনাথ না অমিত শাহ, যে তাদের মধুর সম্পর্কের কথা আমরা সবাই জানি, এটা কিন্তু তাদের মতো করে বারবার করে চলছিল। এবার সেই বলতে পারেন দৌড়ে কিন্তু আরেকটা ছেলেও দুর্বার গতিতে এগিয়ে এলো, সে হচ্ছে দেবেন্দ্র ফডনবিস। তাকে কোনো সময়ই কিন্তু আর অবজ্ঞা করার জাতীয় রাজনীতিতে জায়গা নেই। তিনি প্রমাণ করে দিয়েছেন যে তার রাজনৈতিক জ্ঞান এবং তিনি আর কি তার এই যে উত্থান, তার পেছনে কিন্তু পুরোপুরি আরএসএস এর তার পেছনে ওয়েট আরএসএস এরও আছে। এই যে বিজেপির সঙ্গে যে আরএসএস এর দূরত্ব কমিয়েছে, তাতে কিন্তু দেবেন্দ্র ফডনবিসের ভূমিকা বিশাল। তিনি দিনের পর দিন গিয়ে বৈঠক করে কিন্তু তিনি সেই গ্যাপটাকে একদমই ন্যারো করে দিয়েছেন। ফলে হরিয়ানার পর কিন্তু আবার মহারাষ্ট্রেও বিজেপি অল আউট, যেটা ভাবা গিয়েছিল হয়তো মহারাষ্ট্র আসন তাদের হাত থেকে বেরিয়ে যেতে পারে, এবং মহারাষ্ট্র যদি হেরে যেত তাহলে কিন্তু বিশাল ধাক্কা হতো বিজেপির। বাণিজ্যিক রাজধানী, সেখানে এত বড় একটা স্টেট, সেটা হেরে গেলে কিন্তু বিজেপির সেটা ধাক্কা হতো। সেই জায়গায় কিন্তু শুধু ধাক্কা সামলাননি, বিজেপিকে আগামী দিনে, বা বলা যেতে পারে উনি এনডিএ শিবিরকে আগামী দিনে প্রচুর বুস্ট দিয়ে দিলেন। এর ওপর দাঁড়িয়ে এই যে পার্লামেন্ট সেশন হচ্ছে, এই ফলের উপর দাঁড়িয়ে অনেক কিছু বিল অনায়াসে পাশ করে যাবে এবং এই ফল ইন্ডিয়া শিবিরকে ধাক্কা দেবে। এবার আমার মতে এখনো পর্যন্ত দেবেন্দ্র ফডনবিসেরই মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। এবার যদি রাজনীতিতে, তো আমি আবারও বললাম যে প্রতিটা মুহূর্তেই বদলায়, প্রতিটা মুহূর্তে রাজনীতি নিজের গতি নেয়। আজ যিনি নেতা, কালকে তিনি মাটিতে পড়ে যান, আবার আজ যিনি মাটিতে পড়ে থাকেন, কালকে তিনি শীর্ষে উঠে যান। একটা দল 6 মাস আগেও লোকসভা ভোটের পর ভাবা গিয়েছিল যে মহাবিকাশ আঘাড়ি, তারা ক্ষমতায় আসবেন, কংগ্রেস হয়তো ঘুরে দাঁড়াবে, কে কংগ্রেসের মুখ্যমন্ত্রী হবে, নানা পটোলে কংগ্রেসের, না
শিবসেনার উদ্ধব ঠাকরে তাই নিয়েও শুরু হয়ে গেছিল তার দুই দলের আকচি, কিন্তু এই যে গেরুয়া ঝড় সেটা কিন্তু কেউ ধরতে পারেনি। তাই যদি মুখ্যমন্ত্রী, জানি না, আমি বললাম সম্ভাবনা তারই বেশি, না হলে কিন্তু বিজেপির জাতীয় সভাপতির চেয়ারের দিকেও কয়েক কদম এগিয়ে গেলেন দেবেন্দ্র ফডনবিস। চলুন আমরা দেখি আগামী দিনে আর এক গেরুয়া নেতার উত্থান। শুধুমাত্র সেটা মহারাষ্ট্রের পরিধির মধ্যে থাকবে না, সর্বভারতীয় স্তরেই উঠে এসেছেন দেবেন্দ্র ফডনবিস। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান। चरणी आज मागू जोगवा, आई भवानीच्या चरणी आज मागू जोगवा, लाल बावटा आलू खाणी आणि वर नेऊ भगवा।